স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। বিশ্বের বুকে বাংলাদেশের নাম ইতিবাচকভাবে তুলে ধরতে বড় ভূমিকা রাখছেন প্রবাসীরা। অভিবাসীদের দেশ হিসেবে খ্যাত কানাডাতেও ব্যবসায়ী হিসেবে সফলতার স্বাক্ষর রাখছেন বহু বাংলাদেশি। তাদের মধ্যে অন্যতম হাবিবুর রহমান। ব্যবসার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমেও পরিচিতি পেয়েছেন তিনি। বিস্তারিত কানাডা প্রতিনিধি তানভীর ইউসুফ রনির প্রতিবেদনে। 1982 সালে বাংলাদেশ থেকে কানাডায় স্থায়ী হন হাবিবুর রহমান। অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের মাধ্যমে গেল 4 দশকে পরিণত হয়েছেন একজন সফল প্রবাসী ব্যবসায়ী হিসেবে। শুরুটা রেস্তোরাঁ ব্যবসা দিয়ে শুরু করলেও সফলতা আসে অ্যাপার্টমেন্ট ভবনের ব্যবসা দিয়ে। বর্তমানে মন্ট্রিয়াল, টরন্টোয় অর্ধশত অভিজাত ভবনের মালিক হাবিবুর রহমান। 99 সনের থেকে আমি এই বাড়ির ব্যবসা শুরু করি। তখন থেকে আর কি আজ পর্যন্ত বেশ কিছু বাড়িঘর আমি ওন করি। এইভাবেই আমার এখন এই ব্যবসা চলছে। এইটাই রিয়েল এস্টেট ব্যবসা আমার। সম্প্রতি মন্ট্রিয়ালে একটি ইসলামিক স্কুল ও একটি কমিউনিটি সেন্টার নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি। এটাই হবে মন্ট্রিয়ালের সর্বপ্রথম বাংলাদেশি কমিউনিটি সেন্টার। আমার আব্বু খুব ইনভলভ করে কমিউনিটি, বাংলাদেশ কমিউনিটির সাথে, even like different organizations. We all think of my father as, a role model. We always wanted to follow in his footsteps. He's shown tremendous grit and determination coming from Bangladesh. আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন ছিল। আমি যখন হাবিব ভাইকে অ্যাপ্রোচ করি, উনি সাথে সাথে 1 মিলিয়ন টাকা দেওয়ার জন্য উনি রাজি হয়েছেন এবং উনি অলরেডি কিছু অ্যামাউন্ট দিয়ে দিয়েছেন। শুধু কানাডাতেই না, বাংলাদেশেও গড়ে তুলেছেন মসজিদ, মাদ্রাসা সহ বেশ কয়েকটি দাতব্য প্রতিষ্ঠান। ঘোষণা দিয়েছেন বৃদ্ধাশ্রম এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মাণেরও। তানভীর ইউসুফ রনি, যমুনা নিউজ, কানাডা। সৌদি আরবের জেদ্দায় বিভিন্ন দেশের কূটনৈতিক সম্মানে নৈশভোজের আয়োজন করেন কনসাল জেনারেল জেদ্দা। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয় চলতি সপ্তাহের রোববার স্থানীয় নাসি র্যাডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হয় এই নৈশভোজ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাজেন বিন আল হিমালি। তাকে স্বাগত জানান কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও শ্রম কাউন্সিলর কাজী ইমদাদুল ইসলাম। এ সময় মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, সাউথ আফ্রিকার কনসাল জেনারেল সহ বিভিন্ন দেশের 32 জন কনসাল জেনারেল ও বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাগত বক্তব্য রাখেন কনসাল জেনারেল। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। 6 দিনের রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। স্থানীয় সময় দুপুর 1:08 তাকে বহনকারী বিমানটি থাইল্যান্ডে পৌঁছায়। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান থাই উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে তাকে স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করা হয়। 19 বার দেওয়া হয় গান স্যালুট। প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরে 2 দেশের মধ্যে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারক এবং একটি লেটার অব ইন্টেন্ট শো এর সম্ভাবনা রয়েছে। 26 এপ্রিল গভর্নমেন্ট হাউসে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সেথ্রা থাভিসিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএনএসক্যাপের 80তম অধিবেশনে যোগ দেবেন। 25 এপ্রিল অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। যুক্তরাজ্য সফরে গিয়েছেন বাংলাদেশের আঞ্জুমানে আল ইসলাম মুহতারাম সভাপতি হজরত আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি। তিনি বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং সিলেট 5 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য। এ সময় তার সফর সঙ্গী ছিলেন দাতব্য সংস্থা লাতিফি হ্যান্ডসের জেনারেল সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলি। মঙ্গলবার বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ম্যানচেস্টার বিমানবন্দরে অবতরণ করেন তারা। তাদের অভ্যর্থনা জানান আঞ্জুমানে আল ইসলাহ ইউকের সদস্যরা। আরও উপস্থিত ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ ইউকের সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মাওলানা ফখরুল হাসান রুতবা, হাফিজ কয়েসুজ্জামান সহ অনেকে। হজের ভিসা আবেদনের নির্ধারিত সময়সীমা শেষের আর মাত্র 5 দিন বাকি থাকলেও এখনও ভিসা হয়নি বেশিরভাগ হজ যাত্রী। সকালে আশকোনা হজ ক্যাম্পে
সরকারি মাধ্যমে হজ যাত্রী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। এবার সরকারি ব্যবস্থাপনায় যাওয়া 4,562 জনের বিপরীতে ভিসা পেয়েছেন 1,179 জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন 78,895 জন, যাদের মধ্যে ভিসা হয়েছে মাত্র 456 জনের। এ সময় মন্ত্রী বলেন, যেসব এজেন্সি নির্ধারিত সময় হজ যাত্রীদের ভিসা ও বাড়ি ভাড়া করবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানান, আগামী বছর থেকে 70% হজ যাত্রী সরকারি ব্যবস্থাপনায় যাবে। এবছর হজ পালনে সৌদি আরব যেতে পারবেন 1,27,198 জন। মাননীয় প্রধানমন্ত্রী সারা বিশ্বের অবস্থা বুঝে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, শতকরা 70% হাজি আমাদের নিতে হবে সরকারিভাবে। দায়িত্বহীনতার যদি কাজ করে বা কোনো কিছু করে, আমাদের সরকারি হজ আইনের 2021 আমাদের যে হজ আপনার আইন হয়েছে 22-এ আমরা এটা বিধিমালা নীতিমালা করেছি, সেই নীতিমালা আলোকেই তাদের এগেনস্টে সেইভাবেই অ্যাকশন নেওয়া হবে। এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবিয়ান দেশ জামাইকা। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া 142তম দেশ হবে জামাইকা। দেশটি জানায়, চলমান সংঘাত সমাধানের একমাত্র উপায় 2 রাষ্ট্রভিত্তিক সমাধান। সামরিক সংঘাত নয়, বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমে গাজায় আগ্রাসনের শেষ দেখতে চায় দেশটি। বিবৃতিতে জানানো হয়, জাতিসংঘ সনদের মূলনীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে রকেট হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার ভোর রাতে আবাসিক এলাকা লক্ষ্য করে ছোড়া হয় কয়েকটি S-300 রকেট। রাশিয়ার বেলগোরদ থেকে ছোড়া এই রকেটে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি আবাসিক ভবন, বিধ্বস্ত হয় ডজনখানেক প্রাইভেট কার। এ পর্যন্ত 2 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসব তথ্য নিশ্চিত করে খার্কিভের আঞ্চলিক প্রশাসক। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপ থেকে রকেটের অবশিষ্ট উদ্ধার করেছে কর্তৃপক্ষ। হামলা চালানো হয়েছে বন্দরনগরী ওদেসাতেও। ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি আবাসিক ভবন, আগুন লেগে যায় ভবনগুলোতে। শিশুসহ এই ঘটনায় আহত হন অন্তত 9 জন। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, কিয়েভকে লক্ষ্য করে 16টি ড্রোন সহ ছোড়া হয়েছিল স্বল্প পাল্লার 2টি ব্যালিস্টিক মিসাইল, যা সবগুলোই ভূপাতিত করা হয়েছে। প্রতিনিধি পরিষদের পর এবার ইসরায়েল, ইউক্রেন ও তাইওয়ানকে সহায়তার জন্য $95 বিলিয়ন বিলে অনুমোদন দিল মার্কিন সিনেটও। স্থানীয় সময় মঙ্গলবার ভোটাভুটিতে অংশ নেন সিনেট সদস্যরা। ইউক্রেনের জন্যই বরাদ্দ করা হয়েছে $61 বিলিয়ন সামরিক সহায়তা। $26 বিলিয়ন বেশি সহায়তা পাবে ইসরায়েল। তাইওয়ান সহ এশীয় প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মিত্রদের জন্য ধরা হয়েছে $8 বিলিয়ন মতো। বুধবার প্রেসিডেন্ট জো বাইডেনের বিলে স্বাক্ষর করার কথা। রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের বাধায় গত কয়েক মাস ধরে ইউক্রেনের জন্য নতুন মার্কিন সহায়তা আটকে ছিল। আগামী 1 মের আগেই ঘোষণা করতে হবে টি-20 বিশ্বকাপের দল। তাই তো জিম্বাবুয়ে সিরিজের আগেই দল আইসিসিকে পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ করেছে বিসিবি। কিন্তু এই দলেও আনা যাবে পরিবর্তন। আইসিসির নিয়মে 25 মের আগে ইচ্ছেমতো যে কোনো পরিবর্তনই আনা সম্ভব এই স্কোয়াডে। তবে এই ডেডলাইনের পর ইনজুরির কারণে পরিবর্তনে নিতে হবে আইসিসির অনুমোদন। বিশ্বকাপের একটা ছায়া দল এর মধ্যে বাছাই করে ফেলেছেন নির্বাচকরা। সম্ভাব্য ক্রিকেটারদের ভিসা করাও শেষ। বাংলাদেশের হয়ে কারা যাচ্ছেন বিশ্বকাপ খেলতে, সে প্রশ্নের উত্তর আছে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতির জন্য ঘোষণা করা দলেই। 17 ক্রিকেটার আছেন সেখানে, আছেন সাকিব আল হাসান আর মোস্তাফিজও। এই 19 জন থেকে বাদ পড়বেন 4 জন। সে 4 জনের মাঝেই আবার থাকবেন ব্যাকআপ ওপেনার, স্পিনার, পেসার এবং লোয়ার অর্ডার ব্যাটার। যদিও এর বাইরে মেহেদী হাসান মিরাজের কথাও বলেছিলেন প্রধান নির্বাচক। তবে সৌম্য সরকার পুরোপুরি ইনজুরি থেকে সেরে না উঠলেও বিশ্বকাপে দল ঘোষণার ডেডলাইনের আগে নেই কোনো ম্যাচ, তাই তো তিনিও থাকছেন বিবেচনায়। সৌম্য সরকারও সম্পূর্ণ সুস্থ নয়, তিনি ইনজুরি থেকে আস্তে আস্তে ফেরত আসার চেষ্টা করছেন, আপনারা জানেন। তো সেখানেও তার নিবিড় একটা পর্যবেক্ষণ হবে। আমাদের স্ট্রেংথেন ট্রেনার আছেন ওখানে, আমাদের ফিজিও আছেন, তারা দেখবেন। বাট কৌশলগত দিক থেকে যে লেকচারগুলো হবে সেগুলোতে তিনি যেন পার্টিসিপেট করতে পারেন, সেই জন্য তিনি দলের সঙ্গে থাকবেন। 1 মের আগেই ঘোষণা করতে হবে টি-20 বিশ্বকাপের 15 সদস্যের দল। অন্য সবার মতো বিসিবিও পাঠাবে দল। প্রশ্ন হচ্ছে, এই 15 জনেই কি চূড়ান্ত? জিম্বাবুয়ে সিরিজ শুরু 3 মে, তাই কেউ যদি জিম্বাবুয়ে সিরিজে ভালো করেন তবে তার কি ভাগ্য খোলার কোনো পথ খোলা থাকবে? উত্তর হচ্ছে হ্যাঁ।
আইসিসি নিয়মে আগামী 25 মের আগে যে কোনো পরিবর্তন ইচ্ছে মতো করতে পারবে বোর্ডগুলো, এমনকি 15 জনের পুরো দলটাও পরিবর্তন সম্ভব আইসিসির কোনো টেকনিক্যাল কমিটির অনুমোদন ছাড়াই। কিন্তু 25 মের এই ডেডলাইন শেষ হবার পর পরিবর্তন করতে হলে নিতে হবে আইসিসির অনুমোদন। কেউ ইনজুরিতে পড়লেই তার পরিবর্তে নেওয়া যাবে ক্রিকেটার। একটা জিনিস দেখেন যে আমরা সর্বোচ্চ অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করব। 1 তারিখের মধ্যে টিমটা জমা দেওয়া, এটা একটা আইসিসির একটা বাধ্যবাধকতা করে দেওয়া হয়েছে যদি এটা এক্সটেন্ড করা না হয় ডেটটা। তো এই দলটাই যে আমাদের বিশ্বকাপের দল হবে এমন কোনো কথা নাই। এর মধ্যে অনেকগুলো খেলা থাকবে, ইনজুরি হতে পারে, অনেক কিছুই হতে পারে। তবে সেই দলটা কাছাকাছি একটা দল হবে। আমরা বেসিক্যালি এটা বোর্ডের ব্যাপার, এটা তারা কি প্রকাশ করবে কি প্রকাশ করবে না, এটা একটা দল আমাদেরকে দিতে হবে, সেটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল। মেবি বাই দ্যাট টাইম সৌম্য সরকার হয়তো মাঠে তখনও নাও ফিরতে পারে। আমাদেরকে সেই সময়গুলো নিতে হবে এবং যতটুকু সুযোগ আমাদের আছে যে আমরা যে কোনো সময় যে কোনো কারণেই প্লেয়ার চেঞ্জ করতে পারবো ইনজুরি ছাড়াও। তো সেই সুযোগগুলো আমরা নিব। সেগুলো হলে হয়তো তার জন্য ফর্মালি হয়তো পরে একটা ডিসকাশনের টিম ডিক্লেয়ারের একটা সুযোগ থাকবে। অফিসিয়ালি আনঅফিসিয়ালি হয়তো আমরা পাঠিয়ে দেবো যেটা আমাদের দাপ্তরিক কাজ করার। 1 মে সেই দল গণমাধ্যমের ঘোষণা নিয়ে অনিশ্চয়তায় খোদ প্রধান নির্বাচকও। 2023 বিশ্বকাপের আগেও একই লুকোচুরি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শেষ মুহূর্তে ঘোষণা করা হয় দল, অথচ ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলো শুরুতেই দল জানিয়ে দেয়। এতে একদিকে যেমন মানসিক প্রস্তুতির সুযোগ পান ক্রিকেটাররা, তেমনি পরিষ্কার হয় দলের পরিকল্পনাও। এবার তাই প্রশ্ন, বিসিবি কি হাঁটবে পেশাদারিত্বের পথে, নাকি রোমাঞ্চের খেলাটা জমিয়ে রাখবে শেষ সময়ের জন্য? তাহলে অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।